This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যে ঘরে এবং বাইরে দুটো জায়গা সামলানোর জন্য তৃণমূল নেত্রীর ওই পুরনো চেহারা সেটা দেখলেন। এবার ওই ঘরে বাইরে দুটো মেলানো যে জায়গাটা সেটার জন্যও কিন্তু তিনি একটা পুরনো চেহারা নিয়েছেন। সেই পুরনো তার যে অবতার, প্রতিবাদী, বিরোধী এবং একমেব দ্বিতীয়ম অবতার, সেইটাতে তিনি চলে গেছেন, পুরনো থিওরিতে চলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে পরিষ্কার করে দিয়েছিলেন যে এটা তার খুব পছন্দের থিওরি, যে কেন্দ্রের বিরোধিতা করতে হলে বিভিন্ন জায়গায় যে আঞ্চলিক দল আছে তারা নিজের শক্তির জায়গাটায় লড়বে। তারা জেতার পর তারপর যদি দেখা যায় সংখ্যা পাওয়া গেছে ভোটের পর, তারা মিলে তারা সরকার গঠন করবে, তারা তখন নেতা ঠিক করবে। সেই পুরনো অবতারে তিনি আবার ফিরে গেছেন, আবার সেই একই কথা বলেছেন। এবং সেটা বলার জন্য তিনি কোন জায়গাটা তুলে ধরেছেন? কংগ্রেসকে বলেছেন কংগ্রেস খুব বেশি হলে কটা হবে, 40টা আসন জিততে পারে। এই কথাটা বলার মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া কংগ্রেসের এখানে 42টা আসন আছে। এবার এই 42টা আসনের মধ্যে সিংহভাগই তিনি জিতবেন এটা তিনি আশা করেন। এবং এই একইভাবে বিভিন্ন জায়গায় যে আঞ্চলিক দলগুলো আছে তারা সেখানকার সিংহভাগ আসন জিতবে এটা তিনি আশা করেন। তাহলে বিরোধী দলগুলো আর যাই হোক, এই আঞ্চলিক দলগুলো এটা মিলে ঠিলে বা আরও সবাই মিলে, আপ, তৃণমূল, এরা মিলে ঠিলে এরা যে কংগ্রেসের থেকে বেশি আসন পেতে পারে সেই একটা ইঙ্গিত দিয়ে রাখছেন। ভেবে দেখুন, একটা তাদের মধ্যে কিন্তু জোট বন্ধন হয়ে গেছে, তারা আবার ইন্ডিয়া জোট। এবার সেই ইন্ডিয়া জোটেরই বড় শরিক হিসেবে কংগ্রেস আসলে যে আদৌ বড় শরিক না এটা বুঝিয়ে দিলেন তিনি এই গোটা কটা আর আসন পাবে সেইটা বলার মধ্যে দিয়ে। এবং সেই সঙ্গে তুলে ধরলেন তার সেই পুরনো থিওরিটা। এবার লোকে ভাবতেই পারেন যে এই কয়েকদিন আগে পর্যন্ত তাকে যখন কংগ্রেস বলেছিল যে তিনি নেতৃত্ব দিন, সেখানে তিনি পিছিয়ে এসছেন, বা যখন তিনি মল্লিকার্জুন খাড়গের নাম বলেছিলেন তখন মল্লিকার্জুন খাড়গেকে তিনি নাম দেওয়ার পর সেটা মেনে নিয়েছিল সবাই। তারপরেও তিনি এখানে তিনি সম্মান পাচ্ছেন না, এখানে বামেদের বক্তব্য, এই সমস্ত বলে তিনি যে সরে এসছেন সেটা নিয়ে আবার বিভিন্ন বিরোধী, বাম এবং সবাই তারা বলছিলেন যে শেষ মুহূর্তে এটা তিনি করবেন, এটা জানাই ছিল। কারণ এটা করে তিনি আসলে সবসময় চেষ্টা করেন বিজেপিকে সুবিধা করে দেওয়ার। এগুলো বাম এবং অন্যান্য দলগুলো সে অভিযোগগুলো তুলছিল, এইগুলো প্রচারগুলো হচ্ছিল তিনি জানেন। জানার পরেও তিনি একটা সময় কোথাও গিয়ে যেন গুটিয়ে নিয়েছিলেন, ওখানকার সভাগুলোয় যাচ্ছিলেন না, এই জোটের সভাগুলোয় যাচ্ছিলেন না, আলাদা করে নিজেকে এই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ রাখছিলেন নিজের আসনগুলোর দিকে। তার একটা কারণ আছে, কারণ তিনি জানেন এখানকার এই 42টা আসনের মধ্যে থেকে যত বেশি আসন তিনি জিততে পারবেন ততই কিন্তু কেন্দ্রীয় স্তরে তার গুরুত্ব বাড়বে, এটা তখন মাথায় ছিল। আর এবার পরিষ্কার করে দিলেন তিনি এই বক্তব্যের মধ্যে দিয়ে, কারণ তিনি বুঝতে পারছেন যে এই মুহূর্তে তার কেন্দ্রীয় স্তরেও নিজের প্রাসঙ্গিকতা এবং বক্তব্যের জোটটা প্রতিষ্ঠা করাটা খুব জরুরি। সত্যিই যদি এই বিরোধী দলগুলো বিভিন্ন জায়গার আঞ্চলিক দলগুলো তারা মিলে একটু জোটবদ্ধ হওয়ার সুযোগ পায়, তাহলে তারা সরকার গড়ুন চাই না গড়ুন, তার মধ্যে একটা বড় সংখ্যক আসন নিয়ে যাওয়া তৃণমূল যদি ওখানে গিয়ে দাঁড়াতে পারে, বেশ বড় সংখ্যক একটা আসন জিতে নিয়ে তারা যদি ওখানে গিয়ে দাঁড়াতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় ক্ষেত্রে তার গুরুত্ব কিন্তু বহুগুণ বেড়ে যাবে। সেই গুরুত্বকে কাজে লাগিয়ে তিনি কিন্তু রাজ্যেও নিজের অবস্থানটা শক্তপোক্ত রাখতে পারবেন। বলি না, সহজে কোনো কিছু তারা ছাড়েন না, একসঙ্গে 2-3টে জিনিস তাদের মাথার মধ্যে থাকে এবং এই 2-3টে জিনিসই তারা করেন। তাই আজকে যেটা করেছেন সরাসরি জোটের মধ্যে থেকেও, জোটের মধ্যে যাদের এই মুহূর্তে বড় ভাই বলে মনে করা হচ্ছিল তাদেরই তোপ দেখেছেন, এবং তাদের মধ্যে যাকে তারা নেতা বলে মনে করছেন, যার উপরে তারা বাজি ধরছেন, সেই রাহুল গান্ধীকে সরাসরি আক্রমণ করেছেন, যাকে ব্যক্তিগত আক্রমণ বললেও খুব কম বলা হয়। আমরা কংগ্রেসকে বলেছিলাম 300 আসন একা লড়ো, আমরা সবাই মদত করব, আর 243টা আসন সব রিজিওনাল পার্টিকে দিয়ে দাও, যারা যেখানে স্ট্রং তারা লড়ুক, সেখানে তুমি মাতব্বরি করবে না। হলো না? লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি।
সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, তুমি 40টা সিট পাবে কিনা জানি না। কংগ্রেস সারা দেশে আমাদের কথা শোনোনি, সেই জন্য তোমার এই অবস্থা হবে। কি পরিষ্কার ব্যাখ্যা। এবং নিজের এটা যে নতুন করে তিনি বললেন এটা কিন্তু না, ওই বললাম নিজের যাবতীয় সেই পুরনো বক্তব্য, নিজের যাবতীয় পুরনো বিশ্বাস, সেটাকেই তিনি সামনে নিয়ে এসছেন এবং তার পেছনে একটা সুচিন্তিত অঙ্ক রয়েছে। ফলে এই গত কয়েকদিনে রাজনীতির জল কোথার থেকে কোথায় চলে এসছে সেটা আবার খেয়াল করে দেখুন। যাদের নেতাকে জোটের নেতা হিসেবে স্বীকার করে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, বা তাকে একটা সম্মানজনক জায়গায় যারা রাখতে চেয়েছিল, সেই গোটা চিন্তাভাবনাটাই ওয়াশ আউট হয়ে গেছে। সেখানে তিনি বলছেন গোটা দেশকে এখন পথ দেখাবে কে? বাংলা। গোটা দেশের মূল বিরোধীকে বাংলা। এবং তার সঙ্গে কারা থাকবে না, আরও বেশ কিছু আঞ্চলিক দল, যে আঞ্চলিক দলগুলোর মাধ্যমে মানে তারা যা সিট টিট পাবেন বা যাই করতে পারেন, তাদের যে শক্তি আলটিমেটলি কংগ্রেসের ওপরেও তার ততটা ভরসা নেই। 40টা আসন পাবে কিনা এটাই তিনি ভরসা করে বলতে পারছেন না। এইটা বলার পর যে দলের এরকম স্টেক, কংগ্রেসকেও প্রায় আঞ্চলিক দলের পর্যায়ে নামিয়ে আনলেন তিনি, সেটাই তো। এবার তিনি কি বোঝেন না যে যদি সত্যিই সারা দেশে 40টার মতো সিট পায় কংগ্রেস, তাহলে বিজেপিকে ঠেকানোর মতো বিরোধী শক্তি খুঁজে পাওয়া কঠিন হবে। এবার তিনি সেই জায়গাটাতে যদি এককভাবেই বেশ বড় সংখ্যক সিট নিয়ে বসে থাকতে পারেন বাংলায়, তাহলে তার নেতৃত্ব স্বীকার করে নেওয়া ছাড়া কোনো উপায় নেই এবং আলটিমেটলি তার জায়গাটা শক্তপোক্ত থাকবে। ফলে এটা দেখে কেউ যদি ভাবেন যে একটা লড়াইয়ের আগেই কি করে এরকম নেতিবাচক বার্তা দিচ্ছেন, মানে জোট সম্পর্কে, জোটের শরিকদের সম্পর্কে এত সুন্দর যদি বিশ্লেষণ হয় এবং এতটা যদি ভরসা হয় যেখানে 40টা আসন তারা পাবেন কিনা বলতে পারছেন না, তাহলে তো ধরে নিতে হবে যে আসলে তিনি অন্য একটা কিছু অঙ্ক কষে রেখে দিয়েছেন। আর বাংলায় মনে রাখবেন, মা মাটি মানুষ একাই 100। আমি আপনাদের সাথে আছি, আপনারা যদি আমার সাথে থাকেন, আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। কোন পলিসিতে করব, কি করে করব, আফটার ইলেকশন রিজিওনাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব।